দেবযানী দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সুলেখা। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দেবযানী। চলুন তবে শুরু করা যাক। অজপাড়াগাঁয়ের পথে যখন গাড়ি ঢুকল তখন সুলেখার কান্না এলো। এই জন্যে সে কলকাতায় স্কুলে কলেজে পড়েছে? এই পাড়াগাঁয়ে শ্বশুর বাড়ি হবে? যত অশিক্ষিতদের মাঝে দিন কাটাতে হবে তাকে। কলকাতায় নীলিমাদের বাড়িতে গিয়ে প্রতিদিনের সন্ধ্যায় চায়ের আড্ডা, সেখানে জগদীশ বড়ুয়া হিরণময় মিত্র সম্বন্ধে আলোচনা, ভয়েল কাপড়ের জড়ির ধারে কী রঙের পাড় সেলাই হবে এ সম্বন্ধে যে গভীর গবেষণা, আর ওই যে গৌরীদের বাড়িতে গিয়ে রেডিওতে নতুন নতুন গান শোনা, সব শেষ হয়ে গেল। গানের সে যে ভীষণ ভক্ত, ভালো গান শুনতে পেলে তার আর কিচ্ছু চায় না। এসবের এই পরিণতি। এই জন্যে কাকা তাকে স্কুলে দিয়েছিলেন? না দিলেও তো পারতেন, আরো অল্প বয়সে বিয়ে দিলেও তো চলতো। তার চোখ ফোটবার আগেই কথাটা সে কাউকে বলতেও পারল না। বলতে পারলে হয়তো বোঝা খানিকটা নামতো। স্বামীকে তার পছন্দই হয়েছিল। স্বামী শ্যামবর্ণ, অল্প বয়স, বিয়ে পাশও করেছেন। কিন্তু হলে কি হবে, তিনি বিদেশে চাকরি করেন যে। গল্প গুজব করার জন্য তাকে তো পাওয়াও যাবে না সব সময়। এই অশিক্ষিতদের মাঝে অজ পাড়াগাঁয়ে একা একাই দিন কাটাতে হবে। মরে যাবে তো সে। নীলিমা কত দূরে পড়ে রইল। ও এবার আইএ পাশ করবে, সামনে কত আনন্দ ভরা মুক্ত জীবন। আর সে আটকে গেল এই ক্ষুদ্র জলাশয়ের জল ঝিঝির দামে। জীবনের গতি ওর যেন বন্ধ হয়ে এলো। সন্ধে হয়েছে। একটা জীর্ণ একতলা বাড়ির সামনে ওদের গাড়ি এসে পৌঁছালো। কতগুলো প্রাচীনা, কতগুলো পাড়া গেয়ে বউ, তাদের মুখে চোখে না আছে বুদ্ধির দীপ্তি, না আছে কিছু। তারাই এসে সুলেখার চারিধারে ভিড় জমালো। কলকাতার বাসাতেই বৌভাত হয়ে গিয়েছিল, তাই কোনো আচার অনুষ্ঠান আর বাকি ছিল না। থাকলে সে আরো বিরক্তিকর হয়ে উঠত। স্বামীর ছুটি নেই। তিনি তাকে তার পৈতৃক বাড়িতে বাড়ির বড়দের কাছে পৌঁছে দিয়েই সরে পড়লেন। মিলিটারি চাকরি, বিশেষ ছুটি ছাটাও নেই। যদি সময় পান তবে পুজোর সময় আসবেন, এই বলে গেলেন। সমীর চলে গেলে সুলেখা কান্নায় ভেঙে পড়ল। একেবারে নিঃসঙ্গ হয়ে গেল সে। কিভাবে দিন কাটাবে এখানে বুড়িদের মধ্যে, যারা বাইরের জগতের কোনো সংবাদ রাখে না? এমন তিন কালে গিয়ে এককালে ঠেকা দন্তহীন বুড়িদের মধ্যে তাকে জীবনযাপন করতে হবে। টাকা ছিল না কাকার, নইলে শহরেই বিয়ে হতো। যাক সে কথা, ছেলে দেখে বিয়ে দেওয়া। ছেলে সত্যিই ভালো। স্বামীকে তার মোটের ওপর ভালোই লেগেছে। ভালো ছেলে, পাশ করা, স্বাস্থ্যবান। গ্রামের বাড়িটা জীর্ণ বটে, তবে বেশ বড়। অনেক নাকি জায়গা জমি আছে, প্রজাপত্তরও আছে, আগান বাগান, পুকুর, বাঁশঝাড় সবই আছে। বনেদি সেকেলে গৃহস্থ। তবে ওই যা কথা, সেকেলে, এক্কেবারে সেকেলে। শাশুড়ি সুলেখাকে দিয়েছেন এক ছড়া ভারী সেকেলে মুরকি মালাহার দিয়ে বলেছিলেন, বৌমা, এটা বড় পয়মন্ত জিনিস। আমার শাশুড়ি মা আমাকে এই হারটা দিয়েছিলেন, দিয়ে আমাকে আশীর্বাদ করেছিলেন। আমি তোমাকে দিলাম, এবার তুমি আবার তোমার ছেলের বউকে দিও। জন্ম স্ত্রী হও মা। আমার মাথায় যত চুল আছে তত দিন সমীর বেঁচে থাকুক। সুলেখা শাশুড়ির পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে। হার ছড়াটা ভারী বটে, কিন্তু এই কালে ও হার কেউ পড়ে নাকি?
গৌরী কি ভাববে? আচ্ছা, কলেজের অনুদি, উনিই বা কি ভাববেন যদি ও আজ এই মুড়কিমালা হার গলায় দিয়ে কলকাতায় গিয়ে হাজির হয়? দেখতে দেখতে 5-6 দিন কেটে গেল। সুলেখা ভোরে উঠে কাজকর্মে বড় যা নীরদাকে সাহায্য করে। অবশ্য নতুন বউ বলে এখনো কাজের ভার তেমন তার ঘাড়ে চাপেনি, কিন্তু নীরদাকে দিয়ে সে বুঝতে পারে এই সংসারে পুরনো বউ হয়ে গেলে কি ধরনের খাটনিটা আশা করা যায়। নীরদা উদয়স্ত খাটে, টিন ধান সেদ্ধ করে, বোঝা বোঝা খাড় কাচে, খই মুড়ি ভাজে, দুবেলা রান্না করতে আসে। এখন ওর একবেলার ভার সুলেখার ওপর চাপিয়ে দিতে চেষ্টায় আছে বোধহয়। নিতান্ত চক্ষু লজ্জায় কিছু বলতে পারে না। সুলেখা রাঁধতে জানে না তা নয়, কিন্তু এই গেও রান্না, চচ্চড়ি, শুক্তনি, মোচার ঘন্ট, ঝালের ঝোল, বড়ির টক, এসব সে রাঁধতে জানে না। তাছাড়া ভালোও লাগে না। এভাবে জীবন নষ্ট করার কি কোনো মানে আছে? সুলেখা সুন্দরী মেয়ে, কলেজের থিয়েটারে গতবার মালিনীর পার্ট নিয়েছিল। সুশ্রী চেহারার জন্যে আর চমৎকার গানের গলার জন্যে যা মানিয়েছিল না ওকে। গৌরীর মা টিস্যু শাড়ি পরিয়ে, সোনার গহনা দিয়ে, কপালে অলকা তিলকা এঁকে ওকে নিজের হাতে সাজিয়ে দিয়েছিলেন। ইংরাজি অধ্যাপিকা তরুণী উষাদি গ্রিন রুমে এসে ওকে কিভাবে অভিনন্দিত করেছিল, এইসব কথা তো আর বছর রবীন্দ্র জয়ন্তীর দিনের। আজ মনে হচ্ছে যেন কত কাল কেটে গেল, সেসব দিন শেষ হয়ে গেল। এর চেয়ে তার নাই বা বিয়ে হতো, থাকতো সে উষাদির মতো, নলিনীদির মতো, মিস সেনের মতো, মিস বিধুবালা গাঙ্গুলির মতো অবিবাহিতা। হাতে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে, খাটো ছাতা হাতে ট্রাম ধরতে ছুটত বেলা 10:30টায়। যেখানে খুশি তুমি যাও, সিনেমা দেখো, নাচ গানের জলসা দেখো, ফার্স্ট ক্লাসে নিউ এম্পায়ারে কি মজা। সকালবেলা ওর বড় যা এসে ওকে বলল, রাঙা বউ, এক কাজ করতে হবে যে। সুলেখা বলল, কি দিদি? কলাইয়ের ডাল নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো ছাদে নিয়ে গিয়ে একটু রোদে দাও, তারপর বেলা পড়লে ঝেড়ে তুলতে হবে, বুঝলে? বেশ, পারবে তো? করিনি কখনো, তবে চেষ্টা করি। সুলেখা ডাল ছাদে দিয়ে এসেছে, তারপর আর ডালের কথা ওর মনে নেই। দুপুরে খাওয়ার পরে ওর একটু ঘুম এসেছে। বেলা 2টোর সময় কালো ভোমরার মতো মেঘ করে নেমেছে ঝমঝম করে জল। ও অঘরে ঘুমাচ্ছে তখন। ঘুম যখন ভেঙেছে তখনও সমানে বৃষ্টি হচ্ছে। শ্রাবণ মাসের বৃষ্টিখানা ডোবা ভর্তি করে ফেলেছে 2 ঘন্টার মধ্যে। সুলেখা উঠে চোখ মুছতে মুছতে জানলা দিয়ে দেখে অবাক হয়ে গেল। বৃষ্টির এমন রূপ সে শহরে কোনো দিন দেখেনি। বকুল গাছের গুড়িটা কালো দেখাচ্ছে বৃষ্টির ধারায়। ছাতারে পাখিগুলো অঘরে ভিজছে, এ যেন রবীন্দ্রনাথের সেই কবিতাটার কথা মনে করিয়ে দেয়। কিন্তু এদের কোনো ব্যবস্থা নেই। এই সময় চা খেতে হয় গরম গরম। সে এখন নতুন বউ, চা তৈরি করতে যেতেও পারে না, কিন্তু কারো সেদিকে দৃষ্টি নেই। আচ্ছা, কেউ কি বোঝে না ওকে? ও মা গো, ওদের বাড়ির বুড়িটা কি করে ভিজছে এই জলে নারকেল পাতা কুড়োতে! পাড়া গেয়েদের কাণ্ডই আলাদা। এমন সময় ওর যা ঘরে ঢুকে বলল, রাঙা বউ, ডালগুলো তুলেছিলে ছাদ থেকে? সর্বনাশ, সে কথা একদম মনে নেই সুলেখার। লজ্জায় তার সুন্দর মুখখানা লাল হয়ে উঠল। অপ্রতিভ সুরে সে বলল, এই যা, সে কথা মনেই নেই দিদি, এক্ষুনি আমি যাচ্ছি ছাদে। লজ্জায় সুলেখার মনে হচ্ছিল সে মাথা কুটে মরে। এইসব অশিক্ষিতার দল তাকে কিরকম আনাড়িটাই না ভাবছে। তাকে স্মার্ট বলে সবাই জানতো কলেজে। সুলেখা ধর্মর করে উঠে ছুট দিল ছাদের দিকে। তখন ওর যা সস্নেহে ওর দিকে চেয়ে বলল, ছুটতে হবে না রাঙা বউ, বসো বসো। বসবো কি দিদি, ডাল যে ভিজে নষ্ট হয়ে গেল।
সে কি এখনো আর ছাদে আছে ভাই? তুমি ঘুমোচ্ছিলে, তখন বৃষ্টি এলো যে, সে আমি তুলে আনলুম। কৃতজ্ঞতায় সুলেখার সুন্দর চোখের দৃষ্টি বিনত হয়ে এলো। সত্যি ভালো লোক বটে তার যা, মজা দেখবার মতো লোক নয়। সুলেখা বললে, বাঁচলুম দিদি, ধন্যবাদ, তুমি আমাকে লজ্জার হাত থেকে বাঁচালে। সুলেখার যা মুখে কাপড় দিয়ে হেসে বললে, রাঙা বউ, থিয়েটারি ধরনের কথা শুনে হেসে মরি, ও মা গো। এ একটা মস্ত বড় পরাজয়ের দিন বলে সুলেখা মেনে নিল। ডাল কখনো তোলেনি সে, অত শত তার মনে থাকে না। সেদিন সন্ধেবেলা ওপাড়ার কামিনী এসে বললে, কি হচ্ছে গো বৌদিদি? চুল বাঁধছি, এসো ঠাকুরজি, চুলের দড়িটা ধরো তো একটু। কামিনী বললে, গান করবে? সন্ধেবেলা গান করলে শাশুড়ি আমায় ভালো চোখে দেখবেন? একেই তো আনাড়ি হয়ে আছি এ বাড়ির মধ্যে, সে হবে না ভাই। তবুও তুমি আজ প্রথম বললে গানের কথা। কেন বৌদিদি, কেউ বলেনি বুঝি তোমায়? সুলেখা বললে, কে আর বলছে। এই সময় সন্ধ্যার অন্ধকার নেমে এলো ঘন হয়ে। কামিনী চলে গেল। এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে সেদিন বিকেলবেলা। সুলেখার ঘরের জানলার ঠিক বাইরে নেবু গাছে নেবু ফুল ফুটেছে। বৃষ্টি সজল অপরাহ্নের বাতাসে ভুর ভুর করে নেবু ফুলের গন্ধ বেরোচ্ছে। বড় যা নীরদা ওর ঘরে ঢুকে বললে, কি হচ্ছে রাঙা বউ? আসুন দিদি, কি আর হবে, এই বসে আছি। রান্নাঘরে চলো তবে, দুটো ডাল ভাজবো, তুমি বসে বসে কুলোই ঝেড়ে দিও খুনি। আচ্ছা দিদি। আচ্ছা দিদি, সবসময় তোমার এসব কাজ ভালো লাগে? একটু অন্য রকমের কাজ, একটু ভালো কাজ। নীরদা হেসে বলল, সময় নেই ভাই, দেখেছো তো সংসারের কত কাজ। সুলেখা বললে, ওর মধ্যেই সময় করে নিতে হয়। বিরক্তিতে সুলেখার মন ভরে উঠল। এমন সব অশিক্ষিতদের মধ্যে সে এসে পড়েছে, এরা শুধু জানে ডাল ভাজতে আর ভাত রাঁধতে, শুধু খাওয়া আর খাওয়া। নীরদা বললে, তুমি তো রাঙা বউ, নতুন এসেছ, এখন প্রথম প্রথম তোমার একটু খারাপ লাগবে, এরপর আবার ভালোও লাগবে, তখন অন্য কিছুতে মন বসবে না। সুলেখা মনে মনে বললে, সেদিন আমার জীবনে না আসুক বাবা। চক্ষু লজ্জার খাতিরে ওকে গিয়ে ডাল ভাজতে বসতে হলো রান্নাঘরে। 2 ঘন্টা সেজে কি খাটুনি। নীরদা ডাল ভেজে দিচ্ছে আর ও আনাড়ি হাতে কুলোতে ঝাড়ছে। অনেক রাত্রে ঘুম চোখে সুলেখা এসে যখন বিছানায় শুয়ে পড়ল, তখন তার মনে অবসাদ আর ক্লান্তি। কি কর্মফলে যে সে এইরকম সংসারে এসে পড়ল। অনেক রাত্রে সেদিন সুলেখার ঘুম ভাঙল। সে শুনলে কে যেন একটা গান গাইছে। সুলেখা উৎকর্ণ হয়ে শোনবার চেষ্টা করল, কিন্তু গুনগুন করে যে গান গাইছে তার যেন নিপুণ কণ্ঠের আলাপ। ও ভাবল, বারে, এই জয় জয়ন্তী আলাপ কে করে? সুলেখা নিজেও একজন গায়িকা। সে বুঝল যে এই গুনগুন করে আলাপ করছে সে একজন নিপুণা গায়িকা। সুলেখা অমন আলাপ করতে পারলে নিজেকে ওস্তাদ মনে করত, কিন্তু এ কি সম্ভব? এখানে এমন গান কে গাইবে? সুলেখা আরও শোনবার জন্যে বাইরে এসে দাঁড়ালো। সেই সময় গান হঠাৎ বন্ধ হয়ে গেল। যে গাইছিল সে অন্যমনস্কভাবেই এক টুকরো গান অল্প সময়ের জন্যে গাইছিল, ঠিক গান গাইবার জন্যে নয়। সুলেখা ঘুম চোখে এসে আবার শুয়ে পড়ল। সকালে উঠে এই ঘটনার কথা তার মনে ছিল না, কিন্তু বেলা বাড়তেই তার সেই রাতের অস্পষ্ট জয় জয়ন্তীর সুর মনে পড়ল। তখনই সে মন থেকে ঝেড়ে ফেলে দিল সমস্ত ঘটনা। স্বপ্নের ব্যাপার ট্যাপার হবে হয়তো। গ্রামের ও পাড়ায় সুলেখা কখনো যায়নি। এবার একদিন ও পাড়া থেকে কয়েকটি মেয়ে ওকে চায়ের নিমন্ত্রণ করে নিয়ে গেল। তারা সকলেই এক বাক্যে সুলেখার রূপের প্রশংসা করল। চা খেতে বসে রান্না বান্নার গল্প করলে। আচ্ছা, এরা কি চোখে অন্ধ নাকি? এমন যে সুন্দর লাইলাক রঙের জড়ি পরা শাড়ি পরে এসেছে সুলেখা, তারা কি চোখেও দেখে না?
কেউ বললও না সে কথা, না বলল মায়াকুমার ছবি সম্বন্ধে কোনো কথা। সুলেখা ওদের কাছে মায়াকুমারের গল্পটা করেছে, ওর সব গানগুলো সে গাইতে পারে এই কথাও সে জানিয়েছে, অথচ গান গাইতে বললও না তাকে কেউ। হিরণময় মিত্রের গান সবগুলো, কে জানে না হিরণময় মিত্রকে, তার সুকণ্ঠকে? সুলেখার ইচ্ছা হলো এই মূঢ় অশিক্ষিত মেয়েগুলোর সামনে একবার হারমোনিয়ামটা টেনে নিয়ে চাঁদের দেশের রাজকুমারী কিংবা ওই এবার ফাল্গুন এলে এসো এসো অপূর্ব গান দুটোর মধ্যে যে কোনো একটা করুক। কারণ যে বাড়িতে ওকে নিয়ে গিয়েছিল সেখানে একটা ভাঙা হারমোনিয়াম ছিল, একটা 11-12 বছরের ছোট মেয়ে বেসুরো একটা সেকেলে শ্যামা সঙ্গীত গাইছিল বটে, বোধহয় তাকে বিশেষ করে শোনানোর জন্যে। এই গ্রামে কেউ বোধহয় খবর রাখে না যে সে একজন গায়িকা। বাড়ি ফিরে সুলেখা দেখলো ওর যা তালের বড়া ভাজবে বলে তালের রস বার করছে। ওকে দেখে বলল, রাঙা বউকে কোথায় নিয়ে গিয়েছিলে তোমরা? মেয়ের দল বললে, তুমি তো আর যাবে না বড় বৌদি, তুমি গেলে অবশ্যই আজ খুব ভালো হতো, আমাদের সে ভাগ্যে কি আর আছে বলো? নীরদা বলল, বসো সবাই, তালের ফুলুরি খাবে। এক ধামা বড়া ভেজে যখন ওরা উঠল তখন রাত 9টা বাজে। মেয়ের দল এর মধ্যে 2-10টা বড়া খেয়ে চলে গিয়েছে। সুলেখার এসব কাজে অভ্যাস নেই, ঠাই বসে থাকা ওই রান্নাঘরে গরমের মধ্যে এতক্ষণ পোষায় নাকি তাই। এরা শুধু জানে ভোজনের তরিবত করতে, সেই সকাল থেকে রাত 12টা পর্যন্ত। মনে পড়ল ওদের কলেজের এক অধ্যাপিকা বলেছিলেন, বাঙালির ঘরে রান্নার বন্দোবস্ত যে ধরনের, তাতে খাটনি আর আয়োজন যত বেশি, খাদ্যের পুষ্টিগুণ তত কম। জিভে ভালো লাগানোর দিকে যত লক্ষ্য, খাদ্যের গুণাগুণের দিকে অত লক্ষ্য থাকলে বাঙালির স্বাস্থ্য কি আর এত খারাপ হতো? বসে বসে শুধু নির্বোধের মতো এক রাশ তালের বড়া ভাজা। ওর বড় যা রান্নাঘরে ওকে বলল, রাঙাবু, আমার ঘর থেকে গামছাখানা নিয়ে এসো না ভাই, গা ধুয়ে নি কুয়োতলা থেকে, বড্ড গরম লাগছে বড়া ভেজে। সুলেখা বললে, আলো আছে তোমার ঘরে? নেই ভাই, হেরিকেনটা নিয়ে যাও। বড়জার ঘরে ঢুকে গামছা খুঁজতে গিয়ে সুলেখার চোখ পড়ল একটা জিনিসে। ঘরের ছোট্ট টেবিলটার ওপরে একখানা খাম পড়ে আছে, অল ইন্ডিয়া রেডিওর ছাপ আছে তার উপরে। খামটাতে নাম লেখা নীরজা সুন্দরী মিত্র, রায়গ্রাম, বাহিরগাছি পোস্ট, জেলা নদিয়া। তাড়াতাড়ি সে খামখানা খুলে ফেলে পড়ল। 17ই আগস্ট তারিখে নীরজা সুন্দরী মিত্রের গান আছে রেডিওতে, তারই চিঠি আর কন্ট্রাক্ট ফর্ম। উল্টে পাল্টে দেখল সুলেখা, না, কোথাও কোনো ভুল নেই, নির্ঘাত রেডিও কন্ট্রাক্টের চিঠি। কিন্তু কার নামে? নীরজা সুন্দরী মিত্র কে? একটা অস্পষ্ট সন্দেহ তার মনে জাগল। তাই যদি হয়, তক্ষুনি সে রান্নাঘরে ছুটে এসে চিঠিখানা দেখালো তার বড় যাকে। এ কার চিঠি দিদি? নীরজা সুন্দরী কে? ওর যা তাচ্ছিল্যের হাসি হেসে বললে, দূর, ও আবার তুমি দেখতে গিয়েছো? আমারই নাম নীরজা থেকে পাড়াগাঁয়ে সবাই বলে নীরদা। কিন্তু মিত্র কেন? ঘোষ হবে তো। বিয়ের আগের নামটাই চলে আসছে রেডিও অফিসে, ওরা আর নাম বদলায়নি। ও কিছু না ভাই, রেখে দে। ঠাকুরপোকে বারণ করে দিয়েছিলুম, নতুন বউকে একথা বলো না, আমার লজ্জা করে। তাছাড়া আমার দাদার বারণ ছিল, শ্বশুরবাড়ির গ্রামে এসব কথা জানলে কে কি বলবে। দাদা আমাকে গান শিখিয়েছিলেন কিনা, হিরণময় মিত্র নাম শুনেছ বোধহয়। বিখ্যাত গায়ক হিরণময় মিত্রের ছোট বোন এবং শিষ্যা সুগায়িকা নীরজা সুন্দরী মিত্র তার সামনে বসে তালের বড়া ভাজছে। সুলেখা শ্রদ্ধায় আর স্নেহে নিজের আঁচল দিয়ে বড়জার মুখ মুছে দিতে দিতে বলল, একদিন দিদি জয় জয়ন্তী ভাজছিলেন, তাহলে আপনি অনেক রাতে, তাই না? ঘুমের ঘোরে শুনে সেদিন পায়ের ধুলো দিন,
তখন আমি ধারণাই করতে পারিনি। এতদিন তো বলা উচিত ছিল আমাকে, আমি কি করে জানবো? আজকের মতো গল্প এখানেই শেষ। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নমস্কার।